ইভিনিং টেলস থেকে গল্প শোনাচ্ছি আমি কলি। অনেক দিন পর গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পড়ে শোনাচ্ছি মোহাম্মদ আলমগীর তৈমুরের হাত কাটা তান্ত্রিক। আশা করছি আপনাদের অবসর সময়টা কিংবা কাজের ফাঁকের সময়টা গল্প শুনতে শুনতে ভালোই কাটবে। আমার বিএ ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল 1971 সালের জুলাই মাসের মাঝামাঝি। দেশ জুড়ে চলছে যুদ্ধের ডামাডোল। সব কিছু স্বাভাবিক আছে এটা দেখানোর জন্যে পাকিস্তান আর্মি এই ধুন্ধুমারের ভেতরই টিচারদের দিয়ে একরকম জোর করেই ক্লাস নেওয়াচ্ছে। সেনাবাহিনীর লোক লাগিয়ে গার্ড দেওয়াচ্ছে পরীক্ষার হল। গুজব রটল পরীক্ষার হলে গার্ড দেয়া সেপাইরা আসলে একদম মাথা মোটা। হলে দেদার্সে নকল করলেও ব্যাপারটা একেবারেই ধরতে পারে না তারা। তাদের সাথে যেসব নর্মাল টিচাররা থাকে তারা এসব দেখেও ভান করে না দেখার। কার গোহালে কে দেয় ধুয়ো। নকল করে পাশ করার এমন স্বর্ণযুগ অতীতে আর কখনো আসেনি। বছর বছর ফেল করা ছাত্র যারা পরীক্ষার সময় এগিয়ে এলে দণ্ডপ্রাপ্ত আসামির মতো নির্জীব হয়ে যেত, নকল করে পাশ করার উত্তেজনায় টকবক করে ফুটতে লাগলো তারাও। উত্তেজনার কারণ অবশ্য আরও একটা ছিল। সেই সময়ে বিএ পাশ ছেলের বিয়ে হতো ভালো ঘরের সুন্দরী মেয়েদের সাথে। কোনো মতো একবার বিয়ে পাশ করতে পারলেই হয়। সুন্দরী বউ, লাগোয়া বাথরুম সহ ছোট্ট দুরুমের বাসা, ফিলিপস রেডিও, শনি রবি ঘোরাঘুরি। যা হোক, লুঙ্গিতে মালকোচা মেরে আমিও রেডি হতে লাগলাম পরীক্ষার জন্যে। যেসব প্রশ্নের উত্তর মুখস্থ করতে পারিনি সেগুলোকে চিরকুটের মতো কাগজে লিখে নকলের চোথা বানালাম। চোথা হলো চিকন করে কাটা কাগজের ইয়া লম্বা ফালি। অনেকে ফালি কেটে ছোট ছোট টুকরো করে, তবে এতে সমস্যা আছে। কোনটা আগে আর কোনটা পরে বোঝার জন্যে চিরকুটের গায়ে সিরিয়াল নাম্বার দিতে হয়, না হয় একটার পর একটা সাজিয়ে সুই সুতা দিয়ে সেলাই করতে হয়। তারপরেও টানা হেঁচড়া এলোমেলো হওয়ার ভয় থাকে। যদি হয় তাহলে সিরিয়ালি টুকরো সাজাতেই পেরিয়ে যাবে পরীক্ষার অর্ধেক টাইম। চৌথা তৈরি করতে গিয়ে দেখলাম পড়ে পাশ করার থেকে নকল করে পাশ করা ঢের বেশি কঠিন। প্রচুর লেখালেখি করতে হয় এ কাজে। অতিরিক্ত পরিশ্রমী ছাত্রেরাই কেবল নকলবাজ হতে পারে। সাধারণ শিক্ষার্থীরা এত খাটনি খাটতেই পারবে না। জুলাই মাসের গোড়ার দিকে বন্যার জলে ডুবে গেল সারা দেশ। রাস্তায় যদি মাজা সমান জল হয় তো পরীক্ষার হলে হাঁটু সমান। জলকে জমের মতো ভয় পেত খানসেনারা। ছাউনি থেকে বেরই হলো না তারা। লাটে উঠল পরীক্ষা। কি আর করা, এদিক সেদিক ঘুরতে লাগলাম আমি। তবে সেখানেও সমস্যা আছে। যখন তখন খানসেনারা রাস্তায় ধরে জিজ্ঞেস করে, তোম মুক্তি হ্যায়? আরে বাবা, আমি যদি মুক্তিই হই তবু সেটা তোকে বলবো না কিরে গর্ধব। কলেজের আইডি কার্ড শো করার পরেই কেবল ছাড়া পেয়েছি। সেই আইডির মেয়াদও পার হয়ে গেছে এখন। দেখলাম আমার অনেক বন্ধুবান্ধব ঘুরতে যাচ্ছে ইন্ডিয়ায়। বর্ডার নাকি ওপেন করে দেওয়া হয়েছে। ওখানে গিয়ে পৌঁছতে যতক্ষণ, ব্যাস তারপরই ওপার। তবে হ্যাঁ, হেঁটে যেতে হবে, গাড়ি ঘোড়া নেই। আমার বাড়ি থেকে বর্ডারের দূরত্ব 55 কিলোমিটার। ঐকিক নিয়মে অঙ্ক কষে দেখলাম হাঁটার গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে 55 কিলোমিটার পাড়ি দিতে লাগবে 18.1 ঘন্টা। বুঝলাম ওপারে বেড়াতে যাওয়া সহজ নয় মোটেও। ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও যেতে অনেকটা বাধ্যই হলাম। অগাস্টের শুরুতেই দেখা দিল মঙ্গা। পিস কমিটির লোকেরা নৌকোয় চড়ে ছোট ছোট পলিথিন ব্যাগে ভীম মোটা আতপ চাল আর মসুরির ডাল দিয়ে যেতে লাগলো। দিলে কি হবে, দুদিনেই শেষ হয়ে যায় রিলিফ। ওদিকে পরবর্তী রিলিফ আসতে আরও 7 দিন বাকি। বলতে গেলে ইউসুফ নবীর ভাইদের মতো খাওয়ার অভাবেই দেশান্তরী হতে হলো আমাকে। পাকিস্তান ন্যাশনাল ব্যাংক ভেঙে 7 টাকা 12 আনা পেলাম। আগের বছর উল্টো রথের মেলা থেকে মাটির ওই ব্যাংকটা কিনেছিলাম। খুচরো পয়সাগুলো আবুল মিয়ার বিড়ি সিগারেটের দোকানে নিয়ে নোট বানালাম। এরপর শেরখানেক চিড়ে আর পোয়াটা কাঠের গুড় কিনে রওনা হলাম। পরনে রোহিতপুরি লুঙ্গি, হাওয়াই শার্ট, পায়ে স্পঞ্জের স্যান্ডেল। হেঁটে সাঁতরে পেরিয়ে গেলাম জলে ডুবে থাকা ফসলের মাঠ, কলা গাছে ঘেরা গ্রাম, কালো ক্যানেস্তারা দিয়ে বানানো টং দোকানওয়ালা বাজার। এভাবেই চলল পুরো একদিন। পরদিন সন্ধ্যের সময়
টনটনে পা আর বিধ্বস্ত শরীর নিয়ে পৌঁছলাম বর্ডার থেকে 5 কিলো দূরে মালিথা পাড়ায়। নদীর ধারে বড় বটগাছের তলায় চা মুড়ি খেতে খেতে শুনলাম বড় মালিথার বাড়িতে রাতে অতিথি থাকতে দেয়। 18 বিঘে জমির উপর বিশাল এক বাড়ি, পাকা কুঠি, টিনের চালা, খড়ের ছাউনি, স্থাপত্যকলার সব নিদর্শনই আছে এখানে। বড় মালিথার লম্বা দাড়ি, সিংহের থাবার মতো প্রকাণ্ড হাতের পাঞ্জা, তবে কোনোই থেকে নেই একটি হাত। পাথর কুদে বানানো ঝামা কালো চেহারা যেন। ইমাম সাহেবদের চেক চেক উড়ুনিতে ঘাড় মাথা ঢাকা। কথাবার্তা শুনে মনে হলো অসম্ভব ভদ্র আর জ্ঞানী এই লোক। বানডাকা নদী থেকে খ্যাপলা জালে ধরা ডিমওয়ালা রায়েক মাছের ঝোল দিয়ে গরম ভাত খেলাম। এত স্বাদের তরকারি জীবনেও খাইনি। পরদিন সকালে নুন ঝাল আর চাকচাক করে কাটা বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খেয়ে আরও জনাদ আষ্টেক শরণার্থীর সাথে রওনা হলাম বর্ডারের উদ্দেশ্যে। তবে তার আগে বিদায় নিতে গেলাম বড় মালিথার কাছে। ভদ্রলোক বললেন, ঘরে ফেরার পথে আপনার সাথে আবার দেখা হয়েও যেতে পারে, কে জানে। ভালো থাকেন। নদীর ধার ঘেঁষে শুকনো রাস্তা দিয়ে হাঁটলে বামে নদী, ডানে বাঁশবাগান অথবা আম্রকানন। তার লাশ পড়ে আছে বাগানগুলোর ভেতর। কুকুর শেয়ালে টানাটানি করছে এগুলো, ভ্রুক্ষেপও করছে না কেউ। রণাঙ্গনে বাঁচা মরা নিত্য নৈমিত্তিক ঘটনা। নদীর জলে লাশ হয়তো ভাসিয়ে দেওয়া যেত, তবে তাতে বিনষ্ট হতে পারত পরিবেশ। এখানকার লোকেদের খাওয়া, রান্না, স্নান সবই ওই নদীর জলে। আমাদের সাথের এক পরিবার পুরো ঠানমাকে ডুলির ভিতর বসিয়ে বাঁশের বাঁকে করে বয়ে নিয়ে যাচ্ছে। পালা করে একজন করে বইছে তাকে। বাঁকের সামনের ডুলিতে বাচ্চা দুটো ছেলে মেয়ে, পেছনেরটায় ঠানমা। অর্ধেক রাস্তা পার হওয়ার পর বাজার মতন একটা জায়গায় জিরোতে বসলাম সবাই। ঠানমাকে বয়ে আনা লোকগুলোর লুতাফুতা অবস্থা। ঠকঠক করে জল খেয়ে ফোঁস করে দম ছাড়তে লাগলো তারা। শুনতে পেলাম ফিসফিস করে একজন আরেকজনকে বলছে, ওই বুড়ি মরে না কেন? আর তো পারি না বাপু, চল এক কাজ করি, বুড়িকে এখানেই ফেলে সটকে পড়ি আমরা। এ কি বলছো দাদা, মাকে রাস্তায় ফেলে যাবে? ভগবানে সইবে না, বলল অন্যজন। এই প্রথমজন এবার বলল, তাহলে এক কাজ কর, এখন থেকে তুই ওকে বয়ে নিয়ে যা, আমি আর পারবো না, এই বলে দিলাম। তোর বৌদিকেও বলেছি গত রাতে, তার মত আছে এ কাজে। ঠিক আছে, বলছো যখন দেখো কি করবে, উত্তর দিল দ্বিতীয়জন। 1 সেকেন্ডও লাগলো না মত পাল্টাতে। ঠেলার নাম বাবাজি। এরপর ঠানমার ডুলিটার দিকে এগিয়ে গেল প্রথমজন। গলায় মধু ঢেলে বলল, মা এখানে একটু বসো তুমি, দিলুমিলুর মাকে নিয়ে পাড়ার ভেতর বাথরুম করাতে যেতে হবে। আমরা এই যাব আর আসবো, ঠিক আছে? এই রে দিলুমিলু, তোরা না বাথরুম করবি বলেছিলি, চল যাই এখন, গায়ের ভেতর থেকে বাজ্যি ফিরে আসি। তোর মাকেও বল, একসঙ্গেই যাব সবাই। ছেলে যেমন বুনো ওল, মাও তেমনি বাঘা তেঁতুল। ঠানমা বলল, ওরে বিশু, আমারও যে পেছন ফিরতে হবে, অনেকক্ষণ চেপে রেখেছি, এই বেলা না গেলেই নয়। রাস্তায় চলার সময় যখন তখন তো আর তোদের থামতে বলতে পারি না। জানিস তো, যাত্রাপথে ঘন ঘন থামা বিরাট কুলক্ষণ। ঠানমার বুদ্ধির তারিফ করতেই হবে। এইখানে ফেলে গেলে নিশ্চিত মৃত্যু হতো তার, অথচ এখান থেকে বর্ডারের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। গোয়ালন্দের ওপারে মানিকগঞ্জ থেকে প্রথমে নৌকোয় চড়ে, তারপর হেঁটে এসেছে পরিবারটা। পাড়ি দিয়েছে 1.25 কিলো পথ। অথচ আর মাত্র 2 কিলো যখন বাকি, ধৈর্য হারিয়ে ফেলল ঠিক তখনই। মানুষের স্বভাবই তাই, বছর ভরে কষ্ট করে শেষের দিকে হাল ছেড়ে দেয়। অথচ ওটাই আসল পরীক্ষা। প্রাগপুর বর্ডার পার হয়ে ইন্ডিয়ার শিকারপুরে এলাম আমরা। সেখান থেকে বাসে চড়ে কলকাতা শহর। জীবনে এই প্রথম দেখলাম ট্রাম গাড়ি, গুটুর গুটুর করে এগিয়ে যাচ্ছে কচ্ছপের মতো। হ্যান্ডেল ধরে অনবরত ওঠানামা করছে যাত্রী। কলকাতায় তো এলাম, কিন্তু উঠব কোথায়? এখানে সেখানে ঠিক ঠিক করছে জয় বাংলার লোক, অর্থাৎ বাংলাদেশি শরণার্থী। সারাদিন রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করা ছাড়া অন্য কোনো কাজ নেই এদের। বুকে ব্যাজ লাগানো ভলান্টিয়ার আছে কিছু,
ওদেরকে জিজ্ঞেস করে জেনে নিলাম শরণার্থী ক্যাম্পটা কোথায়। বিশাল এক খোলা মাঠের ভেতর শরণার্থী ক্যাম্প, তাঁবুর পর তাঁবু, অস্থায়ী ছাউনি, ঝিরঝিরে বৃষ্টি, থিকথিকে জল কাদায় ডুবে যাচ্ছে পায়ের গোড়ালি। শৌচাগার বলে কিছু নেই এখানে, যে যেখানে পারে সেরে নিচ্ছে কাজ। মলমূত্রের দুর্গন্ধে আকাশ বাতাস সয়লাব। শিশুদের ও মায়েদের খিস্তি খেউর, বুড়ো বুড়ির ভগবান তুলে নিয়ে যায় না কেন, লক্ষ লক্ষ জনতা, আমাশা, কলেরা, টাইফয়েড, এক জীবন্ত নরক। মনে পড়ল বড় মালিথার কথা। ইন্ডিয়া যাবেন বাবা? কিন্তু ওখানে তো ভালো থাকতে পারবেন না, আমাদের কোনো জায়গা নেই সেখানে। মাথা গুজবার মতো কোনো জায়গাই পেলাম না শিবিরে। 3 বেলা লপসি খেতে লাগলাম। ডাল, মোটা চাল আর সস্তা সবজি দিয়ে এক ধরনের জল খিচুড়িকে এরা বলে লপসি। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরি আর 3 বেলা লপসি খাই। রাতে শুই মন্দির চাতালে। ভোজনং যত্রতত্র শয়নং, হট্ট মন্দির। বুঝলাম এভাবে বাঁচতে পারবো না, ভালো পরিবেশ চাই আমার। থাকতে হবে স্নান আহারের সুবন্দোবস্ত আর ভালো শৌচাগার। 3 দিনের দিন সকালে লপসি খেয়ে শিবির থেকে বেরোতে যাব, ঠিক সেই সময় দেখলাম কিসের যেন জটলা। কি না, মুক্তি ফৌজের লোক রিক্রুট হচ্ছে। খোঁজ খবর নিয়ে জানলাম মুক্তিবাহিনীতে যোগ দিলে ট্রেনিং ক্যাম্পে খাওয়া থাকার সুবন্দোবস্ত আছে। এই তো চাই, মনে মনে বললাম আমি। আগে জান তো বাঁচাই, যুদ্ধ পরে দেখা যাবে। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে আমাদের নিয়ে আসা হলো বিহারের সাসারাম জেলায়। এরপর আর্মি ট্রাকে 3 ঘন্টা জার্নি করে এলাম এক বাজপড়া এলাকায়। পথে রোহতাস নামে ছোট্ট একটা শহরে ট্রাক থামিয়ে চা বিস্কুট খেতে দিয়েছিল। আশেপাশে 20 কিলোর ভেতর কোনো জনবসতি নেই। ঊষর মরুভূমির মতো পরিবেশ, বৃষ্টি বাদলের চিহ্নও নেই কোথাও। তাপমাত্রা 42-এর নিচে কখনো নামেই না। 2 সারি পাহাড়ের মাঝখানে খোলা বাটির মতো জায়গায় ট্রেনিং ক্যাম্প। মূল রাস্তা থেকে র্যাম্পের মতো উঠে গেছে এবড়ো খেবড়ো পাথুরে পথ। তারপর ডানে মোড় নিয়ে আবারও ঢালের মতো নেমে গেছে পাটির মতো বৃত্তাকার উপত্যকায়। ঢালের গোড়াতেই ছোট্ট চেকপোস্ট, পরিষ্কার। বুঝতে পারলাম আগে থেকে জানা না থাকলে ভীষণ কঠিন এই জায়গা খুঁজে বার করা। পাহাড় ঘেঁষে লম্বা ব্যারাক, ব্যারাকের একপাশে খাওয়ার মেস, অন্য পাশে হাম্মামখানা। প্রতি 100 জন মুক্তিযোদ্ধার জন্য 8 জন ট্রেনার। আগে থেকেই 75 জন ছিল ওখানে, আমাদের দলে 25 জন, সব মিলে 100। 12 জনের এক একটা গ্রুপ তৈরি করে শুরু হলো ট্রেনিং। আমাদের গ্রুপের জিআই বা ট্রেনারের নাম সতীশ লাল রায়, সংক্ষেপে SLR। 6টা গোফ, কদম ফুল চুল, গায়ে হাতাওয়ালা মুগায় কাটা গেঞ্জি আর ঢোলা হাফ প্যান্ট, পায়ে পেছন কাটা পামশু। এই SLR আমাদের শেখালো কিভাবে গ্রেনেড ছুটতে হয়, চালাতে হয় SLR, সেমি অটোমেটিক লং রেঞ্জ রাইফেল। ট্রেনিং দিতে গিয়ে SLR বললেন, SLR এ ফায়ার ওপেন করলে প্রথম ম্যাগাজিন কোনো রকম ঝামেলা ছাড়াই শেষ হয়, তবে দ্বিতীয় কিংবা তৃতীয়টার বেলায় লাল টকটকে হয়ে ওঠে ব্যারেল, আগুনের মতো গরম হয়ে যায় SLR, তখন ওটাকে হাতে ধরাই যায় না। এইম করে দুশ্মনকে গুলি করা তো অনেক পরের ব্যাপার। এই সমস্যার সমাধান হলো জল দিয়ে ব্যারেল ভেজানো। রণাঙ্গনে জল আর পাওয়া যাবে কোথায়? অ্যাম্বুশ ফেলে জল আনতে গেলে নিজের জীবন তো যাবেই, সেই সাথে যাবে সঙ্গীরও। চাই তাৎক্ষণিক সরল সমাধান, আর সেইটে হলো লুঙ্গির কাছা খুলে ব্যারেলের উপর পেশাব করা। বন্ধুরা, অপারেশনে যাওয়ার আগে যত বেশি পারেন জল খেয়ে নেবেন। সন্ধ্যের পরপরই সেরে ফেলা হতো খাওয়া দাওয়া। রাত 10টার ভেতর হারিকেন নিভিয়ে শুয়ে পড়া বাধ্যতামূলক। খাওয়ার পর এই রাত 10টা পর্যন্ত কোনো কাজই নেই। সবথেকে কষ্টের ছিল রোববারের দিনটা। রোববার সাপ্তাহিক ছুটি, ট্রেনিং ফ্রেনিং সব বন্ধ। সকালবেলা কাপড় চোপড় কেচে শুকোতে দিয়ে সারাদিন বিছানায় বসে থাকা। রুমমেটরা চাষাভুষো ধরনের, এদের সাথে কথা বলে কোনো আরামই পাই না। ম্যাট্রিক পাস চ্যাংরা মতন একটা ছেলে আছে, বাবার উপর অভিমান করে নাম লিখিয়েছে মুক্তি ফৌজে। এখন বাড়ি ফিরে যাওয়ার জন্য কেঁদে বুক ভাসাচ্ছে। রাত দিন তার মুখে শুধু বাড়ির কথা। মুখে গুটি বসন্তের দাগোলা তালপাতা সেপাইয়ের মতন ডিগডিগে আরেকজন আছে, বছর 30 বয়স,
এ নাকি ডাকাতি করত, কাকে কোথায় জবাই করে পুঁতে রেখেছে, মুখে শুধু সেই কাহিনী। যতজনকে এ খুন করেছে সেই হিসাব করলে অর্ধেক গা বিহারের আঞ্চলিক ভাষায় উজরা হয়ে যাওয়ার কথা। চূড়ান্ত মিথ্যুক এই গুটি বসন্ত। আমার ধারণা এ বেটা আসলে ছিচকে চোর, কাউকে খুন করার মুরদের কোনো কালেই ছিল না। গায়ের লোকের মারের হাত থেকে বাঁচার জন্য নাম লিখিয়েছে মুক্তিবাহিনীতে। ৩ নম্বর রুমমেট এক ফুলবাবু। দেশ যাচ্ছে রসাতলে, মরব কি বাঁচব তার নেই ঠিক। ওদিকে এর ব্যাগের ভেতর স্নো আর পাউডার। সন্ধ্যের পর ক্লিন শেভ করে স্নো পাউডার মাখে, তারপর হাতলওয়ালা ছোট আয়নায় কিছুক্ষণ পরপর মুখ দেখে, গুনগুন করে গানও গায়, আমার গলার হার খুলে দে। জেনেছি এই যাত্রা দলে বেহুলা সেজে মেয়েদের পার্ট করত। রাজাকারেরা নাকি তাকে ধর্ষণ করতে চেয়েছিল। মুক্তিযুদ্ধ করে এর প্রতিশোধ নিতে চায়। ২০ দিনের মাথায় হাঁপিয়ে উঠলাম আমি। কোথাও না কোথাও একটু বেরিয়ে না এলে আর চলছে না। কিন্তু যাব কোথায়? এ এলাকার কিছুই চিনি না। চিনলেও বাকি, ক্যাম্প ছেড়ে যাওয়ার কোনো হুকুম নেই। তারপরেও অনুরোধ করেছিলাম SLR-কে, কিন্তু লাভ হয়নি। এরই ভেতর একদিন একটা ঘটনা ঘটল। রামেশ্বর কাউর নামে এক ব্রিগেডিয়ার এলো ক্যাম্প দেখতে। খুব বিখ্যাত লোক। সেনাবাহিনীতে নাকি বিরাট নামডাক। অনেক পরে জেনেছি ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ছিল কাউর। কয়েকজনকে ডেকে এটা ওটা জানতে চাইল ব্রিগেডিয়ার সাহেব। এই কয়েকজনের ভেতর পড়ে গেলাম আমিও। সম্ভবত লেখাপড়া জানা থাকার কারণেই ডাকা হলো আমাকে। দোভাষীর মাধ্যমে হিন্দিতে কথা বলছিলেন কাউর সাহেব। আমি তার সাথেই সরাসরি ইংরেজিতেই কথা বললাম। জানালাম খাওয়া থাকার ব্যবস্থা মোটামুটি ভালো হলেও আমাদের কোনো প্যান্ট দেয়া হয়নি। বুটের কথা না হয় ছেড়েই দিলাম। লুঙ্গি গেঞ্জি পরে থাকি, ট্রেনিং করতে হয় মালকোচা মেরে। লুঙ্গি গেঞ্জিকে ইংরেজিতে লুঙ্গি গেঞ্জি বলায় হাসতে লাগলো কাউর। বলল, উই উইল সি টু ইট, ইউ ক্যান গো নাও। ততক্ষণে হালকা হয়েছে পরিবেশ, সাহস বেড়ে গেছে আমার। বললাম, স্যার, এক জায়গায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি আমি। একদিনের জন্য ছুটি চাই, ক্যাম্পের বাইরে ঘুরতে যাব। পরের রোববারে ক্যাম্পের বাইরে যাওয়ার অনুমতি পেলাম। তবে একাই যেতে হবে আমাকে, আর ফিরে আসতে হবে সাজ ঘনাবার আগেই। রোববার দিন সকালে ডাক পড়ল কোয়ার্টার মাস্টারের কামরায়। একজোড়া পুরনো বুট, চটের মোজা আর ঠোলা হাফ প্যান্ট পেলাম। এরপর কোয়ার্টার মাস্টার জানালো বাইরে ঘুরতে যেতে পারি আমি, তবে বেশি দূর যেন না যাই। রাস্তা হারিয়ে ফেলে ফিরতে পারবো না সময় মতো। রুমে ফিরে পোশাক আশাক পরার পর দেখাতে লাগলো গ্রাম্য দফাদারের মতো। যা হোক, সামরিক পোশাক পরেই ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়লাম আমি। লুঙ্গি পরে স্পঞ্জের স্যান্ডেল পায়ে যে বেরোতে হয়নি তাতেই যথেষ্ট খুশি। প্যান্টের পকেটে দুটো শুকনো রুটি আর জলের বোতলও নিলাম। আগেই ভেবে রেখেছিলাম যে রাস্তা ধরে আমরা প্রথম দিন ক্যাম্পে এসেছিলাম যাব তার উল্টো দিকে। র্যাম্পের উপর দিয়ে হেঁটে বাইরে বেরিয়ে আসার পর মোড় নিলাম ডানে। ধুধু করছে বিস্তীর্ণ প্রান্তর। এখানে ওখানে মাটির ওপর তৈরি হচ্ছে ধুলোর ঘূর্ণি। যতদূর চোখ যায় জনমানুষের চিহ্নও নেই কোথাও। ট্রেইল ধরে হাঁটতে লাগলাম। হাঁটছি তো হাঁটছি, তীব্র গরমে ফেটে যেতে চাইছে তালু। একটা গাছও নেই যে তার নিচে দাঁড়িয়ে জিরিয়ে নেব কিছুক্ষণ। অবশেষে কিছুটা সরু হয়ে এলো তেপান্তরের মাঠ। ডানে বায়ে পাহাড়, মাঝে চওড়া ফালি জমি। ধীরে ধীরে আবারও দূরে সরে যেতে লাগলো পাহাড়ের সারি। হাঁটতে হাঁটতে এসে হাজির হলাম প্রায় ৩ কিলো ব্যাসার্ধের রাতিকায় এক গোল চত্বরের মতন জায়গায়। বিশাল চত্বরটা জুড়ে অসংখ্য পাথরের টুকরো, ঝোপঝাড় আর ধুলোবালি। সামনে তাকিয়ে দেখলাম গোল চত্বর ছাড়িয়ে আবারও চেপে এসেছে পাহাড় সারি। আকাশে হেলে পড়ছে সূর্য। আরও সামনে বাড়লে সন্ধ্যের আগে আর ফিরতে পারবো না। আমার বেড়ানো এখানেই শেষ। তবে ফেরা যাবে না এখনই। রুটি জল খেয়ে তারপর ধরবো ফিরতি পথ। কোনো এক জায়গায় বসা দরকার এখন। ডানে তাকিয়ে দেখলাম বেশ কিছুটা দূরে পাহাড়ের গোড়ায় শিরীষ গাছের মাথা দেখা যাচ্ছে। বিরাট লম্বা কাণ্ডের আগায় অল্প কিছু ডালপাতা। এগুতে লাগলাম ওদিকেই। কাছে গিয়ে দেখি অনেক পুরনো একটা ট্রেইল পাহাড়ের ঢাল বেয়ে এঁকে বেঁকে উঠে গেছে অপর দিকে। ট্রেইলের দুদিকে ফণিমনসার গাছ, আধা শুকনো কাটা ঝোপ, উলু খাগড়ার মতো ঘাসের গোছা, তবে লম্বায় অনেক খাটো।
খুব কাছ থেকে ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না ট্রেইল আছে ওখানে। উঠতে লাগলাম ট্রেইল বেয়ে। এত দূর যখন এলাম, দেখি না উপরে কি আছে। ঘণ্টাখানেক হেঁটে উঠে এলাম পাহাড়ের মাথায়। পাহাড় চূড়ো একরকম চ্যাপ্টাই বলা চলে। সামনে কত দূর যে গেছে তার ঠিক নেই। ফুট 50 দূরে অতএব চিহ্নের মতো 3টে আকাশ ছোঁয়া মহুয়া গাছ। পাহাড়ের এপাশের ঢালের গোড়া থেকে ত্রিশূলের মতো নিরেট কালো পাথরের 3টে শৈলশিরা বেরিয়ে ধীরে ধীরে মিশে গেছে বিরাট চওড়া সমভূমিতে। তারপর আবারও পাহাড়। ভীষণ অবাক হয়ে দেখলাম এই উপত্যকা ছাড়িয়ে ওদিকের পাহাড় সারির কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড এক তোরণ। দরজা টরজা খুলে পড়ে গেছে কবেই। এখন হাঁ করে আছে এত বড় চৌকোনা, ঘন অন্ধকার খোপ। দুপাশে উঁচু পাথরের বেদির ওপর স্ফিংসের মতো পশুর মাথা ভাঙা মূর্তি। তোরণের দুদিক থেকে শুরু হয়েছে আদ্যিকালের ভীম মোটা ভাঙা চোরা পাঁচিল। পাঁচিলের ওপাশে অসংখ্য দালানের ধ্বংসাবশেষ। একসময় দোতলা 3তলা উঁচু ছিল দালানগুলো। কোনো কোনো দোতলা আধা ভাঙা হয়ে টিকে আছে এখনো। হা হা করছে এগুলোর জানলা দরজার খোদল, রেলিং ভাঙা বারান্দা। দাঁড়িয়ে তন্ময় হয়ে আদ্যিকালের পোড়ো দুর্গনগরী দেখছি। ঠিক সেই সময় প্রাণময় হয়ে উঠল পরিবেশ। ফিরে তাকালাম মহুয়া গাছগুলোর দিকে। ঝোপঝাড়ে ঢাকা গাছগুলোর গোড়া। শব্দটা আসছে ওদিক থেকেই। পায়ে পায়ে গেলাম গাছগুলোর দিকে। ঝোপের কাছাকাছি আসতেই চোখে পড়ল 3 গাছের মাঝখানে ফাঁকা জায়গায় শুকনো ডাল ভেঙে খড়ির টুকরো বানাচ্ছে চটের লেংটি পরা বুড়ো মতন এক লোক। পায়ের নিচে ফেলে ডান হাত দিয়ে ভাঙছে ডালপালা। কনুই থেকে বাঁ হাতটা কাটা। বাঁ কানের লতিতে ঝুলছে ছোট্ট লোহার রিং। ইয়া লম্বা দাড়িতে জট পাকিয়ে গেছে, মাথা গড়ের মাঠ। একটাও চুল নেই ওখানে। পুরো কপাল জুড়ে সিঁদুর চন্দন লেপা। গলায় ঝুলছে 3 পল্লব বড়ই সাইজের কচফুলের মালা। কুচফুল যে এত বড় হতে পারে না দেখলে বিশ্বাস হতো না। অস্বাভাবিক শীর্ণ শরীর লোকটার। পরিষ্কার দেখা যাচ্ছে বুকের খাবাচি, কনুই, হাঁটু, গোড়ালির জয়েন্ট আর আঙুলের গাঁট। কোটরের ভেতর খোলা খোলা লালচে ছানি পড়া চোখ। এ কাপালিক সন্ন্যাসী। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা বয়ে পড়েছি এদের কথা। চোখে দেখিনি কখনো। ভয়ঙ্কর নরপিশাচেরা। সাধনায় সিদ্ধিলাভের জন্যে পারে না এমন কিছু নেই। মনে মনে ভীষণ ঘাবড়ে গেলেও বাইরে প্রকাশ করলাম না সেটা। ভাবলাম আমার গায়ে সামরিক পোশাক দেখে সমীহ করতে পারে কাপালিকটা। ভাবতে পারে আমার পেছনে আরও লোক আসছে। কাছে এগিয়ে গিয়ে হাত জোর করে নমস্কার করে লোকটার কাছে থেকে শুকনো ডালটা নিয়ে ভাঙতে লাগলাম। একটার পর একটা ডাল ভেঙেই যাচ্ছি। কিছুটা দূরে পাথরের ওপর বসে একদৃষ্টিতে আমার কাজ দেখছে লোকটা। এখন পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেনি। কয়েকটা মাত্র শুকনো ডাল ভেঙে টুকরো করতে আর কতক্ষণ লাগবে? কাজ শেষ হলে টুকরোগুলো জড়ো করে চোখ তুলে তাকালাম সন্ন্যাসীর দিকে। ইশারা পেয়ে সন্ন্যাসীর পাশে পাথরটার উপর বসলাম। নাকে এলো শ্যাওলার গন্ধ। সারাদিন জল কাদায় ডুবে থাকা মোষের গায়ে শুধু এমন বিদঘুটে গন্ধ হয়। তবে সোদা গন্ধের মতো এই গন্ধের ভেতরও এক ধরনের মাদকতা আছে। সন্ন্যাসী জিজ্ঞাসা করল, আপ কাহা কা রেহনেওয়ালা হ্যায়? হিন্দি ভাষা মোটামুটি বুঝলেও ঠিকমতো বলতে পারি না আমি। জবাব দিলাম, বাঙাল মুলুক। এরপর সন্ন্যাসী পরিষ্কার বাংলায় বললেন, এখানে এলেন কিভাবে? স্থানীয় লোকেরাই তো আসে না এই জায়গায়। এখানে আসার পেছনের ইতিহাস ভেঙে চুরে বললাম আমি। সব শুনে উনি শুধু বললেন, এই কালান্তক যুদ্ধই শেষ করবে মানবজাতিকে। সেই যে শুরু হয়েছে আদ্যিকালে, এখনো চলছেই। সব মানুষ মেরে তারপর থামবে ওটা। ওই যে সামনে বিরাট নগরীর ধ্বংসাবশেষ দেখছেন, ওটার কারণও এই যুদ্ধ। লড়তে লড়তেই শেষ হয়ে গেছে ওখানকার সব লোক। সর্বশেষ যারা বেঁচে ছিল দাস হিসেবে বিক্রি হয়েছে তারা। ওটা এখন হানাবাড়ি বা হানা শহর। শত শত বছর ধরে পড়ে আছে ওভাবেই। বললাম, কেউ নেই তাই বা বলি কি করে? আপনি তো আছেন। তাছাড়া কোনো বাঙালি যে কাপালিক সাধু হয় তাই তো কোনো দিন শুনিনি। আপনার দেশের বাড়ি কি ওপারে কোথাও?
আমার কথা শুনে মৃদু হাসলেন কাপালিক। বললেন, সব প্রশ্নের উত্তর তো দেয়া যাবে না বাবা, বরং সামনের ওই খানডালার ব্যাপারে বলি। এখানকার যে ভাঙা দালান দেখছো, ওগুলোর কিছু কিছু নবাব শাহ ইউসুফ জাইয়ের আমলের। বিরাট এক নগরী ছিল তখন ওটা, সেও ৩০০ বছর আগের কথা। এই নগরী আসলে আগে থেকেই ছিল, তৈরি হয়েছিল প্রায় ৩,০০০ বছর আগে। দণ্ডকের ছেলে অযোধ্যার রাজা হরিত প্রথম তৈরি করে এটা। বিখ্যাত রাজা হরিশ্চন্দ্রের পূর্বপুরুষ সে। হারিতের বাবা দণ্ড হল রাজা খান্ডের ছেলে। তো এই দণ্ডের ছিল চরিত্র দোষ। সুন্দরী মেয়ে চোখে পড়লেই হলো, তাকে ধরে ধর্ষণ করবেই, সে কুমারী হোক কিংবা বিধবা অথবা কুলবধূ। দণ্ডের অত্যাচারে অতিষ্ঠ হয়ে খান্ডের কাছে বিচার চাইল প্রজারা। রাজা দণ্ডকে বিয়ে দিয়ে শুক্র মুনির কাছে পাঠালো বিদ্যা শিক্ষা করে মন আলোকিত করার জন্যে। এই মনই থাকতো অরণ্যে। রাজকুমার দণ্ড এই বনে যাওয়ার পর বনের নাম হলো দণ্ডকারণ্য। ওখানে একটা শহর বানালো দণ্ড। তারপর শুরু হলো তার বিদ্যা শিক্ষা। সারাদিন গুরুর ঘরে বসে লেখাপড়া করে, সন্ধ্যের সময় কোনার ঘরে অর্থাৎ নিজের কামরায় জপ তপ। এই শুক্রমুনির অবজা নামে এক যুবতী মেয়ে ছিল, দেখতে শুনতে খুবই ভালো, অদ্ভুত সুন্দর তার দেহবল্লভী। একদিন মুনি গেল গহীন বনে সারাদিনের জন্য তপস্যা করতে। দণ্ড বই খাতা বগলে নিয়ে উঠোন পেরিয়ে এসে দেখে গুরু নেই ঘরে। ওদিকে অবজাকেও দেখা যাচ্ছে না কোথাও। অবজাকে খুঁজতে খুঁজতে তাকে পেল নীলাজ সরোবরের পাড়ে। স্নান সেরে কাখে জলের কলসি নিয়ে বাড়ি ফিরছিল অবজা। ভেজা কাপড়ে বাংময় হয়ে উঠেছে অবজার শরীরের প্রত্যেকটি পাক। সূর্যের কিরণ পড়ে চকচক করছে সুন্দর গোল গোল হাত পা। পড়ালেখা মাথায় উঠল দণ্ডের। ভুলে গেল জপতপের কথা। এই রমণীকে তার এখনই চাই। অবজাকে দেহ মিলনের প্রস্তাব দিল সে। অবজা হলো শুক্রমুনির মেয়ে, কাণ্ডজ্ঞানের অভাব নেই তার। দণ্ডকে বলল, সম্পর্কে আমি আপনার গুরু বোন, এই দুর্মতি থেকে নিস্তার লাভ করুন রাজন। অবজার কথা কানেও তুলল না দণ্ড। পথ আটকে পিড়াপিড়ি করতেই থাকলো। শেষে অবজা বলল, বেশ, আমাকে ছাড়া আপনার যখন চলছেই না, এক কাজ করুন তাহলে, বাবাকে বলুন আপনার সাথে আমার বিয়ে দিতে, তারপর করুন যা করতে চান। চোরা না শোনে ধর্মের কাহিনী। দণ্ড হলো ধর্ষকামী পাষণ্ড। জোর করে রমণী সম্ভোগ করাতেই তার যত আনন্দ। অবজাকে টেনে হিচড়ে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করল দণ্ড। আছড়ে কামড়ে বিনাশ সাধন করল তার নমনীর মতো শুভ্র ত্বকের। তারপর নিজ কামরায় ফিরে ফলমূল আর সোমরস খেয়ে ঘুমিয়ে পড়ল ক্লান্তিতে। ওদিকে সারাদিন তপস্যা করে বিকেলে ঘরে ফিরল মুনি। অবজাকে হেরে গলায় ডেকে বলল খাবার দিতে। মুনি দেখল খাবার দেয়া দূরের কথা, অবজা তার ঘর থেকে বেরই হচ্ছে না। মেয়ের কামরার দিকে এগিয়ে গেল মুনি। দরজার গোবরাটে দাঁড়িয়ে বাজখাই গলায় বলল, কন্যা, পিতৃ আজ্ঞা শিরোধার্য, ভুলে গেছ সে কথা? কি আর করা, আলুথালু অবস্থায় অবজা এসে দাঁড়ালো বাবার সামনে। শুক্রমুনি দেখল অবজার চোখ ফোলা, সারা গায়ে খামচি আর কামড়ের দাগ। রাগে ব্রহ্মতালু জ্বলে গেল মুনির। বলল, আমি ওদিকে তপস্যায় প্রাণপাত করছি, আর এখানে রঙ্গলীলা করছো তুমি? পিতার অবর্তমানে অবৈধভাবে কামনা বাসনা চরিতার্থ করা? আমি শুক্রমুনি, এত বড় কুলাঙ্গার আমার কন্যা? বাবার রাগ খুব ভালো করে চেনা আছে অবজার। মরার আগে মা বলে গেছেন, আর যাই করিস কখনো বাবাকে রাগাসনি বাছা, তাহলে কিন্তু মহা সর্বনাশ হবে। পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে যা ঘটেছে সব খুলে বলল অবজা। এইবার দণ্ডকে ডাকল মুনি। গুরুদেবের হাঁক ডাক শুনে বই খাতা বগলে করে সামনে হাজির হলো দণ্ড। যেন কিছুই হয়নি, আগের মতোই ঠিকঠাক আছে সবকিছু। দণ্ডকে মুনি বলল, শোনো দণ্ড, এতদিন এখানে থেকে এই শিক্ষা লাভ করেছ তুমি? এই তোমার চেতনা? দূর হও আমার সামনে থেকে। আমি যদি সত্যিই শুক্রমণি হয়ে থাকি, তাহলে ভগবান যেন ভস্য করে দেন তোমাকে, যাতে আর কোনো দিন কোনো অসহায় মেয়ের ক্ষতি করতে না পারো। শুক্রমণির স্বয়ং অবতার। তার কথা শেষ হতে না হতেই আকাশ ফুঁড়ে ছুটে এলো বজ্র। মুহূর্তের ভেতর পুড়ে ঝামা হয়ে উঠোনে পড়ে থাকলো দণ্ড। গর্ভ ধারণ করল অবজা।
জন্ম হলো হারিতের। প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিল এই হারিত। এক রাতে সে স্বপ্নে দেখল মাঠের পর মাঠ সোনালি ধানের ক্ষেত। শীষে এত বেশি ধানের ছড়া যে নুয়ে পড়ছে গাছগুলো, কিন্তু ফসল তোলার আগেই হাড় জিরজিরে দুটো গরু খেয়ে সাফ করে দিচ্ছে একটার পর একটা ফসলের ক্ষেত। পরপর 3 রাত একই স্বপ্ন। গণকদের ডেকে স্বপ্নের অর্থ জানতে চাইল হারিত। গণকেরা বলল, মহারাজ, ধনরত্নে আপনি কুবেরকেও ছাড়িয়ে যাচ্ছেন। ভয়ানক ঈর্ষাকাতর এই যক্ষ দেবতা কুবের। সম্পদ বাঁচাতে চাইলে একটা মন্দির তৈরি করে গোমুখী যক্ষকে উৎসর্গ করুন। গোমুখী তখন আগলে রাখবে আপনার যত ধন সম্পদ। গোমুখী যেখানে থাকে সেখানে কখনো যায় না কুবের। তবে জায়গা নির্বাচনের বিষয় আছে। চারদিকে পাহাড় ঘেরা উপত্যকার এক অংশে, যেখানে পাহাড়ের প্রান্ত থেকে ত্রিশূলের মতো 3টে শৈলশিরা বেরিয়েছে, তার ঠিক উল্টো দিকে বানাতে হবে গোমুখী যক্ষের মন্দির। এর কারণ, পৃথিবীতে নেমে আসার সময় ওখানেই প্রথম পা রেখেছিল গোমুখী। মন্দির তৈরি হলে পরে 100 মাদি মোষ বলি দিয়ে প্রতিষ্ঠা করা হলো গোমুখীর মূর্তি। ভেট হিসেবে দেয়া হলো অ্যান্তার, সোনারূপো, দামি দামি রত্ন। তারও অনেক পরে শিশুনাগ বংশের রাজা মহাপদ্মনন্দ এখানে করেছিল শহরের পত্তন। ঘোষণা করেছিল এই নগরীতে রক্তপাত নিষিদ্ধ। কোনো সেনাবাহিনী আসা যাবে না এখানে, হাত দেয়া যাবে না মন্দিরের ধনরত্নে। এরপর মৌর্য সম্রাট বিন্দুসার এখানে গড়ে তোলে বিরাট এক দুর্গনগরী। ততদিনে ফুলে ফেপে উঠেছে মন্দিরের রত্নভাণ্ডার। ভালোই চলছিল সবকিছু। তবে গোল বাঁধল মৌর্য সম্রাট বৃহদ্রথের সময়ে। বিন্দুসারের অধস্তন সপ্তম পুরুষ এই বৃহদ্রথ। ঠিক সে সময় ব্যাকট্রিয়ার রাজা গ্রিক বীর ডেমিট্রিয়াস আফগানিস্তান আক্রমণ করে কাবুল থেকে পাঞ্জাব পর্যন্ত দখল করে বসল। তার মূল লক্ষ্য এখন পাটলিপুত্র বা বিহারের সম্রাট বৃহদ্রথ। চারদিকে সাজ সাজ রব, বাজছে যুদ্ধের দামামা। মৌর্য বংশ তখন পড়তির দিকে, টাকা নেই রাজকোষে। ওদিকে যুদ্ধের জন্য চাই কোটি কোটি টাকা। বৃহদ্রথ পাটলিপুত্র থেকে চলে এলো এই নগরীতে। উদ্দেশ্য মন্দিরের গর্ভগৃহ ভেঙে অন্তত অর্ধেক ধনরত্ন হাতিয়ে নেয়া। মন্দিরের পুরোহিতরা পই পই করে নিষেধ করল সম্রাট যেন এই কাজটি না করেন। কিন্তু কে শোনে কার কথা? বৃহদ্রথকে তখন জমে ধরেছে। সেই ক্রান্তিলগ্নে বিশাল এক কুচকাওয়াজের আয়োজন করল বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। 1000 বছরের নিয়ম ভেঙে এখানেই জড়ো করল মৌর্য সেনাবাহিনীর সব সদস্য। নগরীর তোরণের সামনে উঁচু মেরাপের ওপর বসল বৃহদ্রথ। উদ্দেশ্য, গ্রহণ করবে সেনাবাহিনীর অভিবাদন। কুচকাওয়াজ চলাকালেই পুষ্যমিত্র আর তার অনুসারীরা মেরাপের ওপর খুন করে ফেলল সম্রাট বৃহদ্রথকে। নিজেকে মগধের সম্রাট ঘোষণা করল শুঙ্গ বংশের পুষ্যমিত্র। ভয়ানক পরধর্ম বিদ্বেষী ছিল এই শুঙ্গ ব্রাহ্মণেরা। মৌর্যরা ছিল বৌদ্ধ। সূচনা হলো বৌদ্ধদের ওপর সীমাহীন নিপীড়নের প্রথম কাহিনীর। মন্দির গর্ভে গোমুখীর মূর্তি সরিয়ে বসানো হলো কুম্ভন যক্ষের মূর্তি। যক্ষরা ভালো মন্দ দু ধরনেরই হয়। কুম্ভন হলো রক্তপিপাসু এক ভয়ঙ্কর অপদেবতা। কুঞ্জন দেবতার পায়ের নিচে থাকে লোহার দরজা আটা কোষ্ঠী পাথরের তৈরি কালকুঠুরি। 8-10 বছরের ছেলেদের স্নান করিয়ে, ভালো মন্দ খাইয়ে, দামি পোশাক পরিয়ে, সিঁদুর চন্দন লেপে এই কালকুঠুরিতে ঢুকিয়ে বন্ধ করে দেয়া হয় দরজা। খেতে না পেয়ে ধীরে ধীরে শুকিয়ে মরে তারা। ক্রমাগত 7 দিন ধরে শোনা যায় তাদের কান্নার আওয়াজ। বাইরে বেরোবার জন্যে মাথা কুটে মরছে লৌহ কপাটে। এখানেই শেষ নয়। পুষ্যমিত্র তেড়া পেটালো, প্রতিটি বৌদ্ধ পুরোহিতের কাটা মাথা এনে দিলে দেয়া হবে 100 স্বর্ণ মুদ্রা। রাতারাতি উজাড় হয়ে গেল 500 বৌদ্ধাশ্রমের হাজার হাজার ভিক্ষু। শত শত বৌদ্ধ শিশু এনে ভরে দেয়া হলো কালকুঠুরিতে। বাবারও বাবা থাকে, ডেমিট্রিয়াস, যাকে পুরাণে বলা হয়েছে ধর্মমিতা। সে এগিয়ে এলো এই ক্রান্তিলগ্নে। গ্রিক দেবী এথিনার পূজারী ডেমিট্রিয়াস। অতি সূক্ষ্ম এর রুচিবোধ। এন্তার সুশৃঙ্খল গ্রিক পদাতিক আর দুর্ধর্ষ মঙ্গোলীয় ঘোড়সওয়ারে বোঝাই তার সেনাবাহিনী। ডেমিট্রিয়াসের বাহিনীর সামনে খড়কুটোর মতো উড়ে গেল পুষ্যমিত্রের ধুতি পরা অর্ধ উলঙ্গ খালি পায়ের বিহারী সৈন্যের দল। অবস্থা বেগতিক দেখে
পাটলিপুত্র ছেড়ে পালালো পুষ্যমিত্র। পথে পড়ল বোদ্ধগয়া। এখানেই বিশাল এক ডুমুর গাছের নিচে বসে 10 বছর ধ্যান করে বোধি বা জ্ঞান লাভ করেন গৌতম বুদ্ধ। প্রচার শুরু করেছিলেন বৌদ্ধ ধর্মের। পুষ্যমিত্রের জন্মের 400 বছর আগের ঘটনা সেটা। পুষ্যমিত্রের সাথে তখনও জনাভিষেক দেহরক্ষী ছিল। ঘোড়ার পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল অজস্র ধনরত্ন। সে ভাবল, নেড়েদের বিনাশ পুরোটা হয়নি। শেষবেলায় মহাপবিত্র এই বুদ্ধগয়া ধ্বংস করে তারপর উত্তরে কোথাও গিয়ে আশ্রয় নেব। সঙ্গে যা টাকা পয়সা আছে সেগুলো খরচ করে গড়ে তুলব আজেও সেনাবাহিনী। তবে তার আগে চরম শিক্ষা দিতে চাই বৌদ্ধদের। মৌর্য সম্রাট ছাড়া অন্য কাউকে মানতেই চায় না এরা। এইবার বুঝবে পুষ্যমিত্রের ব্রাহ্মণ্যবাদ কি জিনিস। জয় বাবা কুম্ভন যক্ষ বলে বোধিবৃক্ষের দিকে লোকজন নিয়ে রই রই করে তেড়ে গেল সে। তবে গাছের গোড়ায় ছোট্ট মন্দিরটার কাছে গিয়ে থমকে দাঁড়ালো। এ কি? মন্দিরের ভেতর বুদ্ধের মূর্তির সামনে মেঝের ওপর হাঁটু মুড়ে বসে থাকা এই অপূর্ব রূপসী যুবতীটি কে? এত সুন্দর মানবীয় আবার জন্মায় নাকি? এর উপর থেকে তো চোখই সরানো যাচ্ছে না। দণ্ডের মতো পুষ্যমিত্রেরও কাণ্ডজ্ঞান লোপ পেল। সব ভুলে লুটিয়ে পড়ল যুবতীর পায়ে। নিজেকে সমর্পণ করে বলল, প্রেম দাও প্রিয়ে, তার বিনিময়ে নিয়ে নাও আমার যত ধনরত্ন। মৃদু হেসে যুবতী বলল, শুধুই ধনরত্ন? তোমার হৃদয় দেবে না আমাকে? খালি হৃদয় কেন, আমার প্রাণটাই তো তোমার। সত্যিই প্রাণ দিতে চাও? ঠিক বলছো তো? অবশ্যই সত্যি বলছি, স্বর্গের দেবী। আমার হৃদয়, আমার প্রাণ এসবই এখন তোমার। তোমার প্রেমে আত্মহতি দিয়েছি আমি। এই যুবতী আসলে কৃমিশা যক্ষ স্বয়ং। কৃমিশা চাচ্ছিল নিজের মৃত্যু নিজেই ডেকে আনুক পাষণ্ড পুষ্যমিত্র, যাতে আত্মহননের দায়ে অনন্তকাল নরকবাস হয় তার। তৎক্ষণাৎ ভয়ঙ্কর পিশাচের রূপ ধরল কৃমিশা। চরচর করে পুষ্যমিত্রের বুক চিরে এক টানে বার করে আনলো তার হৃৎপিণ্ড। কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলল সেটা। এরপর ঘোড়ার পিঠে বসা 20 জন দেহরক্ষীর দিকে ছুঁড়ে মারল পুষ্যমিত্রের প্রাণহীন ছিন্ন ভিন্ন দেহ। হা হা করে হেসে উঠল আকাশ বাতাস কাঁপিয়ে। বাক্স পেটটা ফেলে পরিমরি করে ছুটল দেহরক্ষীর দল। কাকা আপন প্রাণ বাঁচা। পিছু ধাও করল পিশাচি। পেছন থেকে পিছের ভেতর দিয়ে হাত ভরে টেনে বার করে আনলো সব কটার কলজে। জড়সহ খেয়ে ফেলল সবগুলো হৃৎপিণ্ড। এরপর ডেমিট্রিয়াস বা ধর্মমিতা পাটলিপুত্র ছেড়ে এলো এখানে। ভেঙে গুড়িয়ে দিল 1000 বছরের প্রাচীন নগরী। বিহারী সৈন্যদের মৃতদেহে গজাল মেরে ঝুলিয়ে রাখলো পাঁচিলের গায়ে। শুরু হলো চিল শকুনের মৎসব। তবে মন্দিরটা রেখে দিল। ঢুকলই না ওখানে। দেবদেবীর মন্দির ধ্বংস করা গ্রিক রীতিনীতি বিরোধী। সেই সাথে যক্ষ, কুম্ভন আর শত শত বলির পাঠা হওয়া প্রেতাত্মার পাহারায় মন্দিরের গোপন কুঠুরিতে রয়ে গেল অজস্র ধনরত্ন। এই পর্যন্ত বলে থামল কাপালিক। কখন যে পাটে বসেছে সূর্য খেয়ালই করিনি। তৎক্ষণাৎ রওনা হলেও ক্যাম্পে পৌঁছতে হয়ে যাবে মাঝরাত। দেখলাম অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন হয়ে আছে কাপালিক। লক্ষ্য করলাম সন্ন্যাসীর বা কানের লতিতে তীর তীর করে কাঁপছে লোহার ছোট্ট একটা রিং। মনে হলো 1000 প্রশ্ন করলেও এখন আর মুখ খুলবে না মানুষটা। রুটি দুটো আর জল খেয়ে ফিরতি পথ ধরলাম আমি। মাঝরাত হলো ক্যাম্পে ফিরতে ফিরতে। ভাগ্য ভালো, আকাশে ছিল চাঁদ। উষর মরু এলাকায় চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় সবকিছু। না হলে পথ চিনে ফিরতে পারতাম না ক্যাম্পে। চেকপোস্টে আটকালো আমাকে। সারা রাত থাকতে হলো ওখানেই। পরদিন বেস কমান্ডারকে বললাম, নতুন জায়গা, রাস্তা হারিয়ে ফেলেছিলাম। হালকা শাস্তি দেয়া হলো আমাকে। পুরো ক্যাম্প ঘিরে 10 চক্কর মারতে হলো। তারপর আবার যেই কে সেই। ট্রেনিং আর ঘরে বসে থাকা, ঘরে বসে থাকা আর ট্রেনিং। এভাবেই পেরিয়ে গেল আরও 2 সপ্তাহ। এই সময়টায় মর্টার শেলিং আর মাটিতে মাইন পাতা শেখানো হলো আমাদেরকে। এরই ভেতর আরও 200 নতুন রিক্রুট এসে হাজির। দলে দলে মুক্তিযুদ্ধে নাম লেখাচ্ছে এখন বাঙালি ছেলেরা। জায়গাই হয় না বেরাকে। সারি সারি তাঁবু পড়ল পুরো উপত্যকা জুড়ে। কুচকাওয়াজের ভেতর দিয়ে শেষ হলো ট্রেনিং। আয়োজন করা হলো উন্নত মানের খাবারের, অর্থাৎ পোলাও, আলুর চপ আর চর্বি দিয়ে ভোলার ডাল রান্না। মাঝে একদিন ছুটি। এরপর রণাঙ্গন।
কোয়ার্টার মাস্টারকে ধরে পড়লাম আমি। আবারও একদিনের ছুটি চাই। শেষবারের মতো ঘুরে দেখতে চাই জায়গাটা। জীবনে কখনো তো আর আসা হবে না। রণাঙ্গনে কে মরে কে বাঁচে তার নেই ঠিক। বিষয়টা কোয়ার্টার মাস্টারও বুঝল। বলল, ঠিক আছে যাও, তবে ভোরে ভোরে যাবে, ফিরে আসবে সন্ধ্যের আগেই। समझ गया ना? বললাম, জি উস্তাদজি, বিলকুল समझ लिया। পরদিন সকালে সূর্য যখন উঠি উঠি করছে, রওনা হলাম তখনই। রাতের খাবার থেকে রুটি বাঁচিয়ে রেখেছি। জলের বোতল সহ পকেটে ভরে নিলাম ওগুলো। এরপর হাঁটা ধরলাম ত্রিশূল পাহাড়ের পথে। 1 মাসেরও বেশি সময় ধরে ট্রেনিং করেছি। দৌড়ঝাঁপ, ক্রলিং, অবস্টেকল পেরোনো বাদ যায়নি কিছুই। হনহন করে হাঁটতে লাগলাম। মাত্র 2.5 ঘন্টার মাথায় পৌঁছে গেলাম পাহাড়ের ওপর অতএব মহুয়া গাছগুলোর কাছে। কিন্তু কোথাও কেউ নেই। গাছগুলোর মাঝখানে ঘেঁষো জমিনের ওপর কাঠের ছাই কয়লা, মেটে আলুর খোসা। পাহাড়ের ঢালে এখানে সেখানে ভুসভুসে মাটিতে হয় এই মেটে আলু। সন্ন্যাসীর জীবন তো দেখছি ভীষণ কৃচ্ছতার। ওখানেই পাথরের চায়ের ওপর বসে খেলাম রুটি জল। পরে খাবো বলে বাঁচিয়ে রাখলাম কিছুটা। খান্ডালার দিকে হাঁ করে চেয়ে থাকলাম অনেকক্ষণ। কিন্তু কোথায় সেই কাপলিক সাধু বাবা? এখনও অনেক জানার বাকি রয়ে গেছে তার কাছ থেকে। মনে নানান চিন্তা। দেখব নাকি ওই হানাবাড়িতে গিয়ে কি আছে ভেতরে, নাকি ফিরে যাব ক্যাম্পে? কি জানি, অজানা কি বিভীষিকা উৎপেতে আছে। 7-5 ভাবতে ভাবতে উঠে দাঁড়ালাম। অদম্য কৌতূহল হচ্ছে খান্ডালার তোরণের কাছে গিয়ে উকি দিয়ে ভেতরটা দেখার। যে শৈল শিরাগুলো ত্রিশূলের মতো ছড়িয়ে আছে, পাহাড়ের ঢাল বেয়ে নামতে যাব তার গোড়ায়। ঠিক সেই সময় ক্ষণক্ষণে গলায় পেছন থেকে কে যেন বলল, ওদিকে কোথা চললে বাবা? ঝট করে ঘুরে দাঁড়ালাম আমি। দেখতে পেলাম আগের সেই কাপালিককে। হালকা হাওয়ায় দোল খাচ্ছে কটা রঙের ইয়া লম্বা চটা দাড়ি। বললাম, আরে সাধু বাবা আপনি? আপনার খোঁজেই তো এখানে আসা। তাই? ঠিক আছে, উঠে এসো এখন। বসা যাক গাছের নিচে ওই পাথরের চাঙড়টার উপর, কেমন? চাঙড়ের উপর বসলাম দুজন। কাপালিক বলল, আমার খোঁজে তো কেউ আসে না, তুমি এলে যে বড়। কি আর বলবো সাধু বাবা, যে গল্প আপনি শোনালেন তার শেষ না শুনে যেতে পারি না। আজকের দিনটাই শুধু আছি এখানে, কালকেই চলে যাব যুদ্ধে। তারপর কি হবে কে জানে। বেশ, শোনো তাহলে, তবে একটা অনুরোধ রাখতে হবে। কি অনুরোধ? আমাকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? আগে বুঝেছি, শুরু করুন এখন। আমাকে আবার সন্ধ্যের আগেই ক্যাম্পে ফিরতে হবে, কড়া নির্দেশ আছে। ডেমিট্রিয়াস বা ধর্মমিতা হয়তো আরও কিছুদিন থাকতো এখানে, তবে সেটা আর সম্ভব হলো না। প্রথমে গুটি বসন্ত, তারপর ওলা ওঠা। এই 2 মহামারীতে উজাড় হয়ে গেল লাখ লাখ নারী পুরুষ। সম্পূর্ণ নষ্ট হয়ে গেল ঝর্ণা, কুয়ো আর পুকুরের জল। পুঁতিগন্ধময় হয়ে উঠল বিশাল এই ঐশ্বর্যশালী নগরী। ডেমিট্রিয়াস তো গেলই, সেই সাথে চলে গেল তখনও যারা বেঁচে ছিল। 2-1 জন যারা থেকে গিয়েছিল, কি এক বিচিত্র কারণে এক রাতেই মারা পড়ল। চির অভিশপ্ত হয়ে গেল এই শহর। হয়ে উঠল লাখো প্রেতাত্মার এক জ্যান্ত পিশাচ নগরী। রক্ত পিপাসু হয়ে উঠল এর প্রতিটা সিঁড়ি, খাম্বা, বারান্দা আর দালান। রাজ্যপাট হারিয়ে অনেক রাজাই পরিবার পরিষদ নিয়ে এখানে এসে থাকার চেষ্টা যে করেনি তা না, তবে নগরীতে ঢুকে বাস করতে পারেনি কেউই। প্রথমে তোরণের বাইরেই তাঁবু খাটাতো সবাই। ইচ্ছে ভেতরটা পরিষ্কার করে বাসযোগ্য হলে পরে ঢুকবে, তবে তারও আগে জল চাই তাদের। শহরের ভেতরের ইদারা কিংবা ঝর্ণা থেকে স্বচ্ছ জল নিয়ে এসে খেলে পরদিন দেখা যাবে অর্ধেকের বেশি লোক বিছানা থেকে আর উঠতেই পারছে না। কি এক অজানা অসুখে ধরাশায়ী হয়ে গেছে তারা। এভাবেই পেরিয়ে গেল 1500 বছরেরও বেশি। কোনো কোনো তান্ত্রিক ধনরত্নের লোভে পড়ে কুম্ভন যক্ষের মন্দির পর্যন্ত গিয়েছিল, কিন্তু রত্নের চেহারা কেউ দেখেনি। অপঘাতে মৃত্যু হয়েছে সব কটার। শেষমেশ এখানে এসে হাজির হলো নবাব শাহ ইউসুফ জাই। 1 লাখ লোক এনে তাঁবু ফেলল উপত্যকায়। শুরুতেই ইদারা খুঁড়িয়ে ব্যবস্থা করলো পরিষ্কার জলের। এরপর দিনের আলোয়
কারিগরদের পাঠালো নগর সাফসুতরো করে দালান কোঠা ঠিক করার জন্যে। খাটতে লাগলো হাজার হাজার লোক। সে এলাহি কাণ্ড। কিন্তু যেভাবে ভাবা হয়েছিল সেভাবে কাজ এগুলো না। কিছুক্ষণ কাজ করার পরেই কাহিল হয়ে পড়ছে কারিগরেরা। ওদিকে সারাদিনে যেটুকু পরিষ্কার করা হয়, রাতের বেলা এলোমেলো হয়ে যায় সব কিছু। পরদিন সকালে আবার যেই কে সেই। বিরাট ফাপড়ে পড়ল ইউসুফজাই। পাটনায় ফিরে যাওয়া সম্ভব নয়। ওখানে সম্রাটের প্রিয় সুবাদার বসে আছে। দিল্লি থেকে ফরমান আনিয়ে ওই জায়গাটাকেই বেছে নিয়েছে সে। কাজেই তার নিজের থাকতে হবে এখানেই। কি করা যায় ভেবে অস্থির হয়ে গেল সে। ওদিকে দিন দিন কমে যাচ্ছে কাজের লোক। তাদের দৃঢ় বিশ্বাস এ হলো জিনের শহর। হজরত সুলাইমানের সময় থেকে এখানে নাকাবন্দি হয়ে আছে শয়তান জিনের দল। মাত্র 15 দিনে নেই হয়ে গেল অর্ধেক লোক। চিন্তায় কাহিল ইউসুফজাই। ঠিক সেই সময় হাজির হলো এক চট পড়া নাগা সন্ন্যাসী। অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে, লেখাপড়াও শিখেছে, তবে ভবঘুরে ধরনের। বাউন্ডুলে হয়ে সাধু সন্ন্যাসীর পিছে পিছে ঘুরে বেড়ানোই এর কাজ। একবার এক বিহারি কাপালিকের সাথে দেখা হয় তার। বৎসরকাল তার পিছে লেগেছিল ছেলেটা। তার কাছ থেকেই প্রথম জানতে পারে এই নগরী আর এন্তার ধনরত্নের কথা। তাকে সাধু জানায় একমাত্র মন্ত্রসিদ্ধ কাপালিক ছাড়া ওই নগরীতে ঢোকার সাধ্য কারও নেই। ধনরত্ন খুঁজে পাওয়া তো অনেক পরের কথা। এরপর ছেলেটা দেখা পেল এক নাগা সন্ন্যাসীর। বহুকাল কাপালিক নাগাদের সাথে হিমালয়ে রয়ে গেল সে। এরপর নেমে এলো নিচে। ইচ্ছে যক্ষের ধনরত্ন বার করে নেওয়া যায় কিনা দেখা। এ কাজে প্রচুর ঝুঁকি আছে জেনেই এসেছে সে। কাপালিক গুরুর কাছ থেকে জেনেছে এখানকার সব ঘটনা। এসব কথা অবশ্য ইউসুফজাইয়ের জানা নেই। নাগা সন্ন্যাসীকে উপত্যকায় হাঁটতে দেখে তাকে ধরে নিয়ে এলো সিপাহীরা। এই রাস্তায় কখনো কাউকে যেতে দেখেনি তারা। এই লোক এখানে এলো কি করে, এই তাদের জিজ্ঞাসা। এক কথা দু কথায় ইউসুফজাইয়ের সাথে ভাব হয়ে গেল কাপালিকের। নবাব বাহাদুরকে সাহায্য করল সে। 7 দিন উপোস দিয়ে গোমুখী যক্ষের উদ্দেশ্যে বলি দিল জোড়া মাদি মোষ। তারপর কুম্ভন যক্ষকে সন্তুষ্ট করার জন্যে মন্দির চত্বরে লোহার খাঁচায় আটকে রাখলো একজোড়া মাদি ঘোড়া। না খেতে পেয়ে ধীরে ধীরে শুকিয়ে মারা গেল ওগুলো। এরপর ঘোড়ার দেহাবশেষ ঘুঁটের আগুনে পুড়িয়ে ছাই করে ছড়িয়ে দিল শহরের কোণে কোণে। মৃত মানুষের চর্বি দিয়ে হোমের আগুন জ্বেলে গোপন মন্ত্র পড়তে পড়তে মহাযজ্ঞের পুজো করল পরপর 3 রাত। দিনের প্রথম প্রহরে আগুনে জল ঢেলে ধোয়া ওঠা আধ ভেজা ছায়ের ওপর রাখল 3টে শ্বেতপদ্ম। তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে ছাই চাপা আগুনের তাপে পদ্মফুলের পাপড়ি কুকড়ে যায় কিনা দেখার জন্যে। টলটল করতে লাগলো কমনীয় পাপড়ি। সাধনায় সিদ্ধি লাভ করছে সে। এসব করতে করতে পেরিয়ে গেছে 1 মাস। ওদিকে মাঠের ভেতর তাঁবুতে থাকতে থাকতে প্রায় শেষ হয়ে গেছে ইউসুফজাইয়ের ধৈর্য। নগরী থেকে বেরিয়ে এসে কাপালিক তাকে বলল, মহারাজ, এইক্ষণে কাজ শুরু করতে বলেন আপনার কারিগরদের। এইবার কাজ এগুতে লাগলো চরচর করে। ধীরে ধীরে বসবাসযোগ্য হয়ে উঠল এই নগরী। সুপেয় হলো জলাশয়। ঠিক সেই সময় ঘটল অদ্ভুত এক ঘটনা। মন্দির চত্বরে সারাদিন হোমের আগুন জেলে বসে থাকত কাপালিক। মাঝে মাঝে শোনা যেত তার গম্ভীর কণ্ঠস্বর, ওম শিববাশম্ভু নমস্ততে। মন্দিরে সারাদিন কাটালেও রাতে নগরীতে থাকতো না কাপালিক। নিয়ম নেই। ওদিকে কাপালিককে নবাব খুব পছন্দ করে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগলো উজির সাহেব। ষড়যন্ত্রের জাল বুনল সে। নবাবের কসাইকে ধরে উপত্যকার গোরস্থান থেকে তুলে আনলো সদ্য মৃত এক শিশুর লাশ। ছুরি দিয়ে এমনভাবে লাশটার গলা কাটল যে দেখে যে কারো মনে হবে জবাই করে হত্যা করা হয়েছে বাচ্চা ছেলেটাকে। এরপর একটা শুয়োর মেরে পেট চিরে বার করে ফেললো ওটার সব নাড়ি ভুড়ি। শুয়োরের পেটের ভেতর ছেলেটার লাশটাকে রেখে আবারও পেট সেলাই করে কসাইকে দিয়ে পাঠিয়ে দিল মন্দির চত্বরে ফেলে রাখার জন্যে। ভোর রাতে কসাই গিয়ে উজিরের নির্দেশ মতো মন্দির চত্বরে ফেলে এলো শুয়োরের দেহ। খুব ভোরে নামাজ পড়ে উজির নাজির সহ শহরের পথে হাঁটতে বেরুতো নবাব। মন্দিরের কাছাকাছি এসে তার চোখে পড়ল মৃত শুয়োরের দেহ। ঘটনা কি জানতে কাছে এগিয়ে গেল নবাব। উজির তখন বলল, ধর্মাবতার, লক্ষ্য করেছেন? এই শুয়োরের পেট চিরে পরে আবার সেলাই করা হয়েছে ওটা। দেখে মনে হচ্ছে
শুয়োর মেরে পুজোর ভেট চড়িয়েছে ওই কাপালিক। জঘন্য আর ভয়ানক নাপাক এদের কর্মকাণ্ড। পারলে এরা আস্ত মানুষকেও বলি দিয়ে ফেলে। শুয়োরটার পেট কেটে দেখা দরকার কি আছে ভেতরে, কি বলেন আপনারা? এই কথা বলে সাথের লোকদের দিকে তাকালো উজির। সবাই বলল, খুবই ঠিক কথা, পেট চিরে দেখতে হবে কি আছে ওখানে। মুচি ডেকে কাটা হলো শুয়োরের পেট। ভেতরে কাফনে জড়ানো ছোট্ট শিশু, 2 ফাঁক হয়ে আছে গলা। বুক চাপড়ে কাঁদতে লাগলো উজির। বলল, ধর্মাবতার, দেখেন এই কাপালিকের অনাচার। মুসলমান শিশুর গলা কেটে শুয়োরের পেটের ভেতর ভরে দেবতার পায়ে অর্ঘ্য নিবেদন করেছে এই পাষণ্ড। এই অনাচার আল্লাহ সইবেন না। এর বিচার করুন আপনি, এক্ষুনি, এই মুহূর্তে। দুশ্চিন্তায় পড়ে গেল ইউসুফজাই। কি করবে সেটা বুঝতেই পারছে না। আর ঠিক তখনই ওখানে হাজির হলো কাপালিক। সঙ্গে সঙ্গে চিৎকার করে উজির বলল, নগরকোটাল, গ্রেফতার করো এই বদমাসটাকে। দুপুরে বিচার শুরু হলো কাপালিকের। সবার এক কথা, গর্দান নামিয়ে দাও ওর। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে কাপালিক বলল, এ ঘৃণ্য ষড়যন্ত্র, এসবের কিছুই আমি জানি না। অবশেষে রায় দিল নবাব। বলল, জঘন্য অপরাধ সংঘটিত যে হয়েছে এটা ঠিক, তবে একটা প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। সেটা হলো, কাপালিক যদি নরহত্যা করে শুয়োরের পেটের ভেতর সেই লাশ পুড়ে দেবতার উদ্দেশ্যে ভেট চড়িয়েই থাকে, তাহলে শুয়োরের লাশ সবার সামনে ফেলে রাখবে কেন? এই কাজ তো করার কথা সঙ্গোপনে। উজির তখন বলল, ধর্মাবতার, ওই শয়তান সঙ্গোপনেই সবকিছু করতে চেয়েছিল, কিন্তু সময় কুলোয়নি। জানেন তো, এদের ভেতর লগ্নফগ্ন বলে হাবিজাবি অনেক কিছু আছে। ইউসুফজাই বললেন, ঠিক আছে, আপনার কথা অনুযায়ী ধরে নিলাম এই লোক দোষী, তবে মৃত্যুদণ্ড দেয়া যাবে না তাকে। আসামি অতীতে আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছে, তারপরেও প্রমাণে ফাঁকফোকর আছে। এর এক হাত কনুয়ের নিচ থেকে কেটে ফেলা হবে, তারপর তাড়িয়ে দেওয়া হবে এই নগরী থেকে। বিচার এখানেই শেষ। আদালত মুলতবি ঘোষণা করা হলো। উজিরকে আর কিছু বলার সুযোগ না দিয়েই উঠে গেল নবাব। ট্রেনে হিচড়ে কাপালিককে মন্দির চত্বরে নিয়ে যাওয়া হলো। তলোয়ারের এক কোপে কনুই থেকে কাটা পড়ে গেল বাঁ হাত। এরপর অম্লজারকে ভিজিয়ে বন্ধ করা হলো রক্তঝরা। জখমের জায়গায় কাপড়ের টুকরো বেঁধে সৈন্যেরা নগর তোরণের বাইরে বার করে দিল তাকে। বলল, আর কখনো এসো না এখানে। নির্বাসনে পাঠানো আসামিরা ফিরে এলে মৃত্যুদণ্ড অবধারিত। নবাবও বাঁচাতে পারবে না তখন। দূরের এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল কাপালিক। সন্ধ্যের দিকে বেহুশ হয়ে পড়ল প্রচণ্ড জ্বরে। ঠিক এই সময় দেখা দিল গরুমুখী যক্ষ। বলল, বাছা আমার, যে ধনরত্নের জন্যে নিজের অঙ্গ পর্যন্ত খোয়ালে, তা তো কখনো পাবে না তুমি। চিরস্থায়ীভাবে অভিশপ্ত ওই ধনরত্ন। তবে একটা বর তোমাকে দেব আমি, তুমি বেঁচে থাকবে শত শত বছর। এই সময় যদি তুমি সম্পূর্ণ নির্লোভ এমন কাউকে পাও, আর সে স্বেচ্ছায় ধনরত্ন তুলে আনতে রাজি হয়, তাহলে কিছুটা হলেও ওই ধন পাবে তুমি। তবে মনে রেখো, এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন, আর পেলেও সে এই কাজ করতে রাজি হবে কিনা সেটাও বড় একটা বিষয়। স্বপ্নের ভেতরই কাপালিক বলল, দেবরাজ, আপনার বর শিরোধার্য। তবুও বলবো, এত বড় অন্যায় হলো আমার উপর, এর বিচার আপনি করুন। যক্ষ তখন বলল, ওটা নিয়ে ভেবো না, শুধু তোমার তপস্যার কারণেই বাসযোগ্য হয়েছিল ওই নগরী। এইবার চিরদিনের মতো ধ্বংস হবে। ওটা হবে প্রেতজনী আর নিষ্ঠুর যক্ষের শহর। পরদিন রাতে প্রলয়ঙ্করী ভূমিকম্পে থরথর করে কেঁপে উঠল পৃথিবী। ভেঙে খান খান হয়ে গেল নগরীর দোতলা তিনতলা দালান। এখানে সেখানে ভেঙে পড়ল পাঁচিল। মাটির ভেতর পুরোপুরি সেধিয়ে গেল গোমুখী যক্ষের মন্দির। এর পরদিন ছড়িয়ে পড়ল মহামারী। মাত্র 7 দিনে উজাড় হয়ে গেল সব লোক। হা হা করতে লাগলো শূন্য শহর। ব্যাস, এতটুকুই বলে চুপ করে গেল কাপালিক। আবারও পশ্চিম আকাশে সূর্যের নিচে নগরীর দিকে তাকিয়ে ধ্যানমগ্ন হলো সে। তীর তীর করে কাঁপতে লাগলো বা কানের ফুটোয় লোহার ছোট্ট রিং। বুঝলাম, প্রশ্ন করে কোনো লাভ হবে না, ফিরে যাওয়ার সময় হয়েছে এখন। ক্যাম্পে ফিরে এলাম সন্ধ্যের আগেই। কাপড় চোপড় গোছগাছ করে
পরদিন সকালে আর্মি ট্রাকে করে রওনা হলাম মুক্তিযুদ্ধ হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। সেখান থেকে একটা দলের সাথে দিয়ে দেওয়া হলো আমাকে। চলে গেলাম মেহেরপুর বর্ডারে। পরপর 2টো অপারেশন করলাম আমরা। একবার স্যাবোটাজ করলাম মিলিটারি কনভয়, আরেকবার আক্রমণ করলাম এক শত্রু ছাউনিতে। এক প্লাটুন খান সেনা থাকার কথা ওখানে, তবে আমরা পেলাম মাত্র 12 জনকে। এরপর আমাদের দলকে পাঠানো হলো কাজীপুর বর্ডারে। 2টো দল একসাথে হয়ে ওপারে একটা ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করা হলো। সিদ্ধান্ত হলো মাঝরাতে হামলা করা হবে। ওপারে এক মহাজনের বাড়িতে গিয়ে জমায়েত হওয়ার কথা সবার। বিকেল থেকেই 1-2 করে ফসলের মাঠের ভেতর দিয়ে ঘাস কিংবা বিচালির আটি মাথায় করে যেতে শুরু করলো মুক্তিযোদ্ধারা। আটির ভেতর লুকানো হাতিয়ার, গন্তব্য মহাজনের বাড়ি। আলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমি, মাথার উপর খড়ের আটির ভেতর 3 ইঞ্চ মর্টার গান। হঠাৎ বিকেলের পরন্ত আলোয় দূরে বাবলা গাছের নিচে দেখলাম অতি ক্ষীণ দেহের কে যেন দাঁড়িয়ে আছে। আরে, এ তো সেই চটপড়া কাপালি। শরীরে কাঁপুনি উঠে গেল আমার। তাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। মচকে গেল পা, হাঁটতেই পারি না আর। 2 জন ধরে নিয়ে এলো এপারের ক্যাম্পে। আমাকে রেখে ফিরে গেল আবার। রাত 9টার দিকে বিরাট কাচারি ঘরে গোস্ত পরোটা খাওয়ার আয়োজন করলো মহাজন। যুদ্ধে যাওয়ার আগে ভালো মন্দ খাওয়াই নাকি রীতি। কে জানে কে মরে কে বাঁচে। মুক্তিযোদ্ধাদের 2টো দলকে একসাথে বসিয়ে খাওয়ানো হচ্ছে। ঠিক সেই সময় দরজা আটকে সরে পড়ল মহাজন। পুরো বাড়ি ঘিরে ফেলল খানসেনারা। ঘরে আগুন ধরিয়ে স্রেফ পুড়িয়ে মারল 31 জন মুক্তিযোদ্ধাকে। শুধু বেঁচে থাকলাম আমি, 32 নম্বর। অন্য দলে যোগ দিলাম আমি। এখানে সেখানে অপারেশন চালাতে চালাতে একদিন গেলাম মালিথা গ্রামে। ভাবলাম বড় মালিথার সাথে একবার দেখা করে আসি। মালিথাদের কাচারি ঘরে যখন পৌঁছলাম তখন জোহর নামাজের সময়। কাচারি ঘরের দাওয়ায় জলচৌকির ওপর বসে উজু করছে বড় মালিথা। মাথা ঘাড় ঢাকা সেই চেকচেকে উড়নি এখন আর নেই। দেখলাম চকচকে টাক মাথা বড় মালিথার, একটাও চুল নেই ওখানে। বাঁকানের লতিতে ঝুলছে ছোট্ট লোহার রিং। তীর করে কাঁপছে ওটা। 1971 সালের মুক্তিযুদ্ধে আমার এক চাচা কমান্ডার ছিলেন। আমরা বলতাম সেকান্দার চাচা। সেকান্দার চাচার দলে সমীরণ সাহা নামে এক সহযোদ্ধা ছিল। এই সমীর ছিল সেকান্দার চাচার ডান হাত। যেমন সাহসী তেমনি তার বুদ্ধি। রণাঙ্গনে বাংকারের ভেতর বসেও ডায়েরি লিখত সমীর। 15ই ডিসেম্বর বিকেলবেলা তার দল নিয়ে কুষ্টিয়া শহরে ঢুকলেন চাচা। ক্যাম্প করলেন মীর মোশাররফ হোসেন গার্লস হাই স্কুলে। সন্ধ্যের সময় যখন রাতের রাধা বাড়া চলছে, চুলোর পাশে বসে রেডিওতে আকাশবাণীর খবর শুনছেন চাচা। ঠিক সেই সময় পায়ে পায়ে এগিয়ে এলো সমীর। চাচাকে বলল, কমান্ডার, কলেজের ওদিকটা থেকে একটু ঘুরে আসতে চাই, যদি অনুমতি দেন। যাই এখন? চাচা বললেন, আর একটু বসো, খেয়ে দিয়ে তারপর না হয় যেও। আর এখন যাওয়াটা ঠিকও হবে না। কাল সকালের পর গেলেই ভালো করবে। আগে সারেন্ডার করে নিক পাকিস্তানি আর্মি, কি বলো? সমীর ওদিকে মাথা মুখ নিচু করে দাঁড়িয়েই আছে। চাচা দেখলেন এই ছেলে যা চায় তা করেই ছাড়বে। অনুমতি না দিলে পালিয়ে গিয়ে ঘুরে আসবে। অন্য সহযোদ্ধারা তখন বলবে সমীর অনুমতি ছাড়াই বাইরে ঘোরাফেরা করে। হয় তাকে শাস্তি দেন, না হয় আমাদেরকেও দেন সেই স্বাধীনতা। সমীরকে শাস্তি দেয়া সেকেন্দার চাচার পক্ষে সম্ভব নয়। চাচা বললেন, এখনই যেতে চাও? খেয়ে গেলে ভালো হতো না? জি কমান্ডার, এখনই যেতে চাই। হাতিয়ার রেখে গেলাম, এই যাব আর আসব। ঠিক আছে, বাবুর্চিকে বলবো তোমার খাবার আলাদা করে যেন তুলে রাখে। এসে দেখা করো আমার সাথে, কেমন? সেই যে গেল সমীর, ফিরল না আর। সারা রাত প্রচুর গোলাগুলি আর মর্টার শেলিং হলো। পরদিন 12টায় সারেন্ডার করলো খান সেনারা। প্রচুর খোঁজাখুঁজি করলেন সেকান্দার চাচা, কিন্তু কোথাও পাওয়া গেল না সমীরকে। তার হাতিয়ার মালখানায় জমা দেওয়া হলো। কাপড়ের ব্যাগটা রয়ে গেল সেকান্দার চাচার কাছে। ওটার ভেতর সমীরের ডায়েরি, দাঁতের মেসওয়াক, গায়ে মাখা সাবান, কাপড় চোপড়, ধুন্দলের ছোবড়া আর কিছু টুকটাক হাবিজাবি। তখন আমরা কুষ্টিয়া শহরেই থাকতাম। সব কিছু থেমে গেল।
সহযোদ্ধারা ফিরে গেল নিজ নিজ এলাকায়, আর সেকেন্দার চাচা এলেন আমাদের ওখানে বেড়াতে। সাথে করে নিয়ে এলেন সমীরের সবুজ রঙের ক্যানভাস কাপড়ের ব্যাগ। এরপর শুরু হলো নকশাল আন্দোলন, সর্বহারা গণবাহিনী, এইসব। এই ডামাডোলে হারিয়ে গেলেন সেকেন্দার চাচাও। ব্যাগটা রয়ে গেল রত্না আপার জিম্মায়। বেশ কয়েক বছর পর এক রাজাকার এমপির ছেলের সাথে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাওয়ার আগে আলমারি সাফ করলো আপা। সেই সময় আবারও আত্মপ্রকাশ করলো সমীরের সবুজ ব্যাগ। এবার ওটাকে খুললাম আমি। পেলাম ওখানে যা ছিল সব কিছু। খেয়ে দিয়ে দুপুরে বিছানায় শুয়ে পড়তে লাগলাম সমীরের ডায়েরি। জানলাম মুক্তিযুদ্ধের এক অজানা কাহিনী, যা কোনোদিন লেখা হবে না ইতিহাসে।